বিসমিল্লাহির রহমানির রহিম। পাত্রখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী পাঠদানে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আর মহান আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সাথে আমার আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা শুরুতেই আমি তোমাদেরকে একটি প্রশ্ন করব। দেখো, বোর্ডে একটি প্রশ্ন লেখা আছে, কি দেখতে পাচ্ছ? কাজ করার সামর্থ্যকে কি বলে? নিশ্চয়ই তোমরা বলবে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই শক্তির বিভিন্ন রূপ নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে দুইটি রূপ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমি শক্তির কিছু রূপ তোমাদেরকে দেখাই। আমার হাতে দেখতে পাচ্ছ একটি এলইডি আছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে এলইডিটি কিন্তু জ্বলছে। দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা, এটি হয়তো বা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যা হোক, এটি এলইডিটি যখন জ্বলবে তখন দেখো এটি কিন্তু এই বৈদ্যুতিক শক্তির প্রভাবে এটি জ্বলবে। অর্থাৎ এলইডি যখন জ্বলবে আমরা বুঝতে পারবো যে এটিতে আছে বৈদ্যুতিক শক্তি। আচ্ছা, এরপরে দেখো আমি তোমাদের আরেকটি শক্তির রূপ দেখাই। আমার হাতে একটি রিং ম্যাগনেট বা চুম্বক আছে। এটা যদি আমি লোহার সংস্পর্শে নিয়ে আসি, তাহলে এই শক্তিটা হচ্ছে কি শক্তি শিক্ষার্থী বন্ধুরা? তোমরা জানো, চুম্বক শক্তি। এটি এই শক্তির আরেকটি রূপ। এবারে আমি একটি মিউজিক বক্স বাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমার পেশি শক্তি দিয়ে এটি ঘোরানো হচ্ছে। এটি হচ্ছে শক্তির সবচেয়ে পরিচিত যে রূপটি, সেটি কি বলতো? অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, শক্তির সবচেয়ে পরিচিত রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শক্তির যে কয়টি রূপ তোমাদের দেখালাম, এছাড়াও আছে শক্তির বিভিন্ন রূপের মধ্যে আছে তাপ শক্তি, শব্দ শক্তি। যেমন আমরা এখানে একটি শব্দ উৎপন্ন করে তোমাদেরকে দেখাতে পারি খুব সহজেই। এখানে আমার হাতে দেখছো একটা টিউনিং ফর্ক আছে। টিউনিং ফর্কে যদি আমি একটি পেন দিয়ে আঘাত করি, তাহলে দেখো শব্দ উৎপন্ন হচ্ছে। এটি হচ্ছে শব্দ শক্তি। তো শক্তির বিভিন্ন রূপ আমরা দেখলাম। এখন দেখি এছাড়া আরো শক্তির যে সমস্ত রূপ আছে, সেগুলো হচ্ছে যান্ত্রিক শক্তি। তাছাড়া আছে হচ্ছে তোমার তাপ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি ইত্যাদি। এখানে আমরা এখন শক্তির বিভিন্ন রূপের মধ্যে আমরা যে শক্তিটা অতি পরিচিত সেটি নিয়ে একটু কথা বলবো। সেটি হচ্ছে যান্ত্রিক শক্তি। বস্তুর আকার আকৃতি এবং গতির কারণে যে শক্তি লাভ করা যায় সেটি হচ্ছে যান্ত্রিক শক্তি। শিক্ষার্থী বন্ধুরা, যান্ত্রিক শক্তি থেকে আমরা আরো দুইটি রূপ পাবো। যান্ত্রিক শক্তির অতি পরিচিত দুটি রূপ, একটি হচ্ছে বস্তুর গতির কারণে যে শক্তি হয় সেটি হচ্ছে গতিশক্তি, আর বস্তুর মধ্যে যেই শক্তি সঞ্চিত থাকে সেটি হচ্ছে স্থিতি শক্তি বা বিভব শক্তি। আজ তোমাদের সাথে যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে গতিশক্তি ও বিভব শক্তি। তো চলো বন্ধুরা, আমরা গতিশক্তি ও বিভব শক্তি নিয়ে একটু আলোচনা করি। গতিশক্তি শক্তির অতি পরিচিত একটি রূপ। বস্তু গতি লাভ করলে, গতির ফলে যে শক্তি অর্জন করে সেটি হচ্ছে গতিশক্তি। এখন আমরা দেখব যে গতিশক্তির প্রভাবে কিভাবে শক্তি কাজ হচ্ছে। দেখো, এখানে একটি স্প্রিং আছে। স্প্রিংটাকে যদি আমরা এখানে রেখে দিই, এখানে ঝুলন্ত অবস্থায় রাখলাম, তো দেখো এখানে কিন্তু দুটো পাশাপাশি অবস্থান করছে। এই বস্তুটা সরণ হচ্ছে না, এই বস্তুটারও সরণ হচ্ছে না। কিন্তু যখন এই বস্তুটাকে আমি একটু গতিশীল করব, আর গতির ফলে দেখো এই বস্তুটাকে আমি গতিশীল করলাম, গতির ফলে এই বস্তুটা কিন্তু সরণ হলো, আঘাতপ্রাপ্ত হলো এবং সরণ হলো। অর্থাৎ আমরা বলতে পারি গতির ফলে কাজ করার সামর্থ্য লাভ করলো, বা গতির ফলে আমরা যে শক্তিটা পেলাম সেটি হচ্ছে গতিশক্তি। এভাবে গতিশক্তির প্রভাবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমাদের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে যে দুর্ঘটনা ঘটে সেটিও গতিশক্তির ফল। তো যাই হোক, আমরা এখন জানলাম যে বস্তু গতির ফলে যে কাজ করে বা যে শক্তি অর্জন করে সেটির নাম হচ্ছে গতিশক্তি। তো যেহেতু বস্তু গতির ফলে যে কাজ করে সেটি যদি ডাব্লিউ হয়, তাহলে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এফ এস। অর্থাৎ কাজ কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো পূর্ববর্তী ক্লাসে ধারণা থেকে।
যে কাজ হচ্ছে বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তু যে সরণ হয় এবং যে বলের দ্বারা সরণ হয় সেই সরণ এবং বল একত্রে গুণ করলে যেটি হয় সেটি হচ্ছে কাজ। আর এটি যেহেতু বস্তুর গতির ফলে সরণ হয়েছে আর গতির ফলে বল প্রয়োগ করা হয়েছে, তাই এটিকে আমরা বলছি গতিশক্তি। তো গতিশক্তি আমরা যখন হিসেব করব, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটি আমরা নিলাম গতিশক্তি। গতিশক্তি এই যে বস্তুটি, এই এফ তোমরা জানো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ ইকুয়াল এম এ, আর এখানে আছে এস। এখন আমরা পড়ন্ত বস্তুর সমীকরণ থেকে যে গতি সমীকরণগুলো করছিলাম, দেখো এখানে আমি বস্তুটিকে যখন গতিশীল করেছিলাম তখন কিন্তু এটিকে স্থির অবস্থান থেকে নিয়েছিলাম, অর্থাৎ আদিবেগ শূন্য ছিল। এই অবস্থায় আদিবেগ যখন শূন্য তখন আমরা দেখি যে গতির সমীকরণ থেকে কি পাই, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যেহেতু আদিবেগ 0 ছিল তাই এস ইকুয়াল হাফ এ টি স্কোয়ার। তাহলে আমরা এখানে এস এর মানটা পেলাম। এখন এস এর মান যদি এই সমীকরণে বসাই তাহলে কি হচ্ছে, এম এ গুণ হাফ এ টি স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা পাই হাফ এম এ স্কোয়ার টি স্কোয়ার। গতির আরো একটা সমীকরণ থেকে আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখানে দেখো আমরা এই একই বস্তুর ক্ষেত্রে যেহেতু এই সমীকরণটা দেখাচ্ছি, এজন্য এখানে আমরা ইউ ইকুয়াল 0 বসালে ভি ইকুয়াল এটি। এক্ষেত্রে আমরা যদি এখানে স্কোয়ার করি বা বর্গ করি তাহলে কি হচ্ছে, এটি স্কোয়ার ইকুয়াল ভি স্কোয়ার। তো এখান থেকে আমরা এটি স্কোয়ারের মানটা এখানে যদি বসাই তাহলে কি পাচ্ছি, হাফ এম ভি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে গতির গাণিতিক রূপ এবং গাণিতিক রাশিমালা। আর গতিশক্তিকে ইংরেজিতে কাইনেটিক এনার্জি বলাই, এটিকে আমরা বলবো ই কে, অর্থাৎ গতিশক্তিকে ই কে দ্বারা প্রকাশ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই গতিশক্তি কিভাবে হিসেব করতে হয় তার ছোট্ট একটি উদাহরণের সাহায্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা সরাসরি একটু গতিশক্তির হিসেব করার জন্য একটা উদাহরণ চলে যাই। এক কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ব্যাপী 1 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে আমি যেটা বললাম, 1 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ব্যাপী 1 নিউটন বল প্রয়োগ করা হলো। বস্তুটির গতিশক্তি কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এখানে বস্তুটির গতিশক্তি কত, এই গতিশক্তিটা আমাদের হিসেব করতে হবে। আর গতিশক্তির যে গাণিতিক রূপ সেটি কিন্তু বোর্ডে লেখা আছে। এখন আমরা যদি এই হিসেবটা করতে চাই তাহলে এখান থেকে তোমরা খুঁজলে দেখবে যে ভি এর মান এখানে নাই, কিন্তু এম এর মানটা এখানে আছে। আমরা যদি লিখি তাহলে এম ইকুয়াল 1 কেজি। তো যেহেতু এই সমীকরণটি প্রতিপাদন করার সময় আমি তোমাদেরকে দেখাইছিলাম যে ভি ইকুয়াল এ টি, আদিবেগ যখন শূন্য। এখানে কিন্তু স্থির বস্তু বলা আছে, স্থির বস্তু, এখানে আদিবেগ শূন্য, তাহলে ভি ইকুয়াল এটি। তো আমি সহজে বোঝানোর জন্য এই সূত্রটা, এই গাণিতিক সমীকরণটা আগে লিখলাম। তো এই ক্ষেত্রে দেখো এ আর টি আছে, টি কিন্তু এখানে 10 সেকেন্ড দেওয়া আছে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এটা এখানে নাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এর মান তো লাগবে, এখানে ভি ইকুয়াল এ টি বের করতে যাই। তাহলে আমরা আর একটু লক্ষ্য করি যে এখানে কিন্তু বল দেওয়া আছে, বল এবং ভর দেওয়া আছে, আর এ হচ্ছে ত্বরণ। তো এখানে আমরা এফ ইকুয়াল 1 নিউটন আর এম ইকুয়াল 1 কেজি দেওয়া আছে। একটু উপরে যদি আমরা যাই তাহলে আমরা এটা যদি লিখি এফ ইকুয়াল এম এ বা এ ইকুয়াল এফ বাই এম, এখান থেকে 1/1 ইকুয়াল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো শিক্ষার্থীরা, আমরা কিন্তু
এই নিউটনের দ্বিতীয় সূত্র ব্যবহার করে এখান থেকে আমরা এর মানটা নিলাম। তারপরে আমরা এর মানটা যদি এখানে বসাই তাহলে কি হচ্ছে 1 গুণ 10 ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমরা ভির মানটাও পেয়ে গেলাম। এখন আমরা লাস্ট এই সমীকরণে ভির মানটা বসাই দিলেই আমাদের গাণিতিক হিসেব কমপ্লিট হবে। হাফ ইন্টু এম এর মান 1, ভি এর মান হচ্ছে 10, তাহলে সেক্ষেত্রে আমাদের এক্স্যাক্টলি আনসার আসবে 100, তাহলে হচ্ছে এখানে 50 জুল। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি মাত্র সহজ উদাহরণের সাহায্যে তোমাদেরকে দেখালাম যে গতি শক্তির হিসেব কিভাবে করতে হয়। এখন আমরা গতি শক্তির পরে আমরা অন্য আরেকটি শক্তিতে চলে যাব। দেখো শিক্ষার্থীরা, উপরে লিখছি বিভব শক্তি বা স্থিতি শক্তি। এখন আসো আমরা পরবর্তী শক্তির আলোচনায় চলে যাই। শিক্ষার্থীরা, আমার হাতে একটি স্প্রিং তোমরা দেখতে পাচ্ছ। এই যে স্প্রিংটি আমার হাতে আছে, দেখো এই স্প্রিংটাকে যদি আমি সংকুচিত করি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্প্রিংটাকে সংকুচিত করলাম, পরপর ছেড়ে দিলাম, দেখছো বড় হয়ে গেল। স্প্রিংটি প্রথমেই সংকুচিত হলো, পরে আবার বড় হয়ে গেল। অর্থাৎ যখন আমি স্প্রিংটিকে সংকুচিত করলাম তখন কিন্তু স্প্রিং এর কোনো গতি ছিল না। আবার যখন স্প্রিংটিকে এভাবে ছেড়ে দিলাম, স্প্রিং প্রসারিত হলো, কিন্তু স্প্রিং কিন্তু গতিশীল হলো না। কি হলো? স্প্রিং এর অবস্থার পরিবর্তন হলো, এই একবার সংকোচন হলো আর একবার প্রসারণ হলো, অর্থাৎ স্প্রিং এর এখানে অবস্থানের পরিবর্তন হলো। কোন বস্তুর অবস্থার বা অবস্থানের পরিবর্তনের ফলে যেই শক্তি ওই বস্তুতে সঞ্চিত হয় সেটির নাম কি বলতে পারবে শিক্ষার্থীরা? নিশ্চয়ই এতক্ষণে তোমরা জেনে গেছি, সেটি হচ্ছে স্থিতি শক্তি বা বিভব শক্তি। শিক্ষার্থীরা, তাহলে আমরা এই স্প্রিং এর বিভব শক্তি নিয়ে একটু আলোচনা করি। তো দেখো শিক্ষার্থীরা, এখানে স্প্রিং এর একটা ধ্রুবক আছে, যেহেতু আমাদের পাঠ্য বইয়ে বলা আছে, এবং স্প্রিং কনস্ট্যান্ট বের হিসেবে দেওয়াও থাকতে পারে, আবার গাণিতিক সমস্যা সেটা বের করার কথাও বলতে পারে। তো যাই হোক, যেহেতু আমরা স্প্রিং যখন সংকুচিত করলাম তখন এর উপরে সঞ্চিত শক্তি হবে এই সংকোচন প্রসারণের ফলে। সেই শক্তিটা কিভাবে হবে এটা আমরা দেখি। যদি স্প্রিং কনস্ট্যান্ট কে হয়, স্প্রিং ধ্রুবক, আর স্প্রিং এর সংকোচনটা যদি এক্স হয়, স্প্রিং সংকোচন আর এই সংকোচনের ফলে স্প্রিং এর এই সংকোচন বা প্রসারণের ফলে স্প্রিং এর যে পরিমাণ স্থিতি শক্তি বা সঞ্চিত শক্তি থাকবে সেটি যদি ভি হয়, তাহলে আমরা কি পাবো? দেখো, এক্ষেত্রে এই তিনটি রাশির সমন্বয়ে আমরা পাবো ভি ইকুয়াল 1/2 কে এক্স স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে স্প্রিং এর যে বিভব শক্তি আমরা হিসেব করব তা এর মাধ্যমে হিসেব করব। তো চলো আমরা একটু ছোট্ট উদাহরণের সাহায্যে এর শক্তি হিসেব করা, স্প্রিং এর উপরে যে সঞ্চিত শক্তি সেই শক্তি হিসেব করা আমরা একটু শিখি। এখানে একটি উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি। 1 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর উপর পড়লে স্প্রিং এর সংকোচন হবে কতটুকু? অর্থাৎ 1 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর উপর পড়লে স্প্রিং এর সঞ্চিত শক্তি কত? শিক্ষার্থী বন্ধুরা, এই গাণিতিক সমস্যায় বলা আছে স্প্রিং ধ্রুবক কে এর একটি মান দেওয়া আছে, সেখানে লেখা আছে স্প্রিং ধ্রুবক কে ইকুয়াল কত, সেটা আমি লিখছি না, যেহেতু আমার এখানে লেখা আছে আমি এখানে সরাসরি লিখলাম স্প্রিং ধ্রুবক কে ইকুয়াল 1000 জুল পার স্প্রিং ধ্রুবক। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি জুল পার বর্গ মিটার। তো আমরা এটা হিসেব করব। দেখো, স্প্রিং এর সংকোচন এটা দেয়া নাই, এটাও দেয়া নাই,
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে এই স্প্রিং এর উপর, ধরে নাও এই স্প্রিং এর উপর পড়লো, এই স্প্রিংটির উপর যখন পড়লো তখন দেখো একটি গতিশীল বস্তু পড়লো, অর্থাৎ যে গতিশীল বস্তুটা এখানে পড়লো সেই গতিশীল বস্তুর গতিশক্তি হবে এই স্প্রিং এর সঞ্চিত শক্তি। তো সেই গতিশীল বস্তুর গতিশক্তিটা আমরা একটু আগে বের করে নেই। গতিশীল বস্তু গতিশক্তি বের করতে হলে আমরা এখানে লিখতে পারবো গতিশীল বস্তুর ক্ষেত্রে দেখো ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তো এখানে ভির মান দেওয়া আছে দেখো শিক্ষার্থী বন্ধুরা 10 1/2, এম এর মান দেওয়া আছে 1 অর্থাৎ 1 কেজি। তো 1 গুণ 10 স্কোয়ার ইকুয়াল আমরা সরাসরি লিখতে পারি 50 জি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা পেয়ে গেলাম যে স্প্রিং এর উপর যে বস্তুটা পড়লো তার গতিশক্তি হচ্ছে 50 জুল। সুতরাং আমাদের স্প্রিং এর যে সঞ্চিত শক্তি সেটি হচ্ছে 50 জুল। যেহেতু আমাদের এই সঞ্চিত শক্তি ভি, এখানে আমরা লিখতে পারি যে সঞ্চিত শক্তি ভি ইকুয়াল 50 জুল। এটা দেওয়া আছে এক্স ইকুয়াল হট। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল 2v/k। তাহলে 2 গুণ ভি 50 আর হচ্ছে কে এর মান লিখলাম। এবারে আমরা যদি বর্গমূল করি তাহলে আমরা পাচ্ছি 0. এখানে একটা শূন্য বেশি হয়েছে 0.1 মিটার। তো আমরা পেয়ে গেলাম স্প্রিং এর সংকোচন কতটুকু হবে শিক্ষার্থী বন্ধুরা, 0.1 মিটার সংকোচন হবে। তো এভাবে তোমরা স্প্রিং এর সংকোচন কতটুকু হলো সেটা তোমরা বের করতে পারবে। এরপরে বিভব শক্তির আরো একটা রূপ আছে, যেটা এটা তো কোনো বস্তুর অবস্থার বা অবস্থানের পরিবর্তনকে বলে স্থির শক্তি বা বিভব শক্তি। তো দেখো শিক্ষার্থীরা, এটিকে যখন আমি সংকোচন করছিলাম এখানে কিন্তু কোনো বিভব শক্তির প্রভাব ছিল না, এটা এভাবে আমি সংকোচন করছিলাম। কিন্তু বিভব শক্তির আরো একটু অতি পরিচিত রূপ হচ্ছে অভিকর্ষ বিভব শক্তি, যেটি হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করলে ওই বস্তুতে কিছু শক্তি সঞ্চিত হয়, আর সেটি হচ্ছে অভিকর্ষ বিভব শক্তি। যেমনটি আমি প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছিলাম, একটু লক্ষ্য করলে দেখো, আরো একবার দেখাই। এখানে বস্তুটা রাখলাম, এই বস্তুটার সাধারণ অবস্থান থেকে আমি সরিয়ে নিলাম। সাধারণ অবস্থান এখান থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে এর সরণ ঘটালাম, অর্থাৎ এখন কিন্তু এই বস্তুতে কিছু সঞ্চিত শক্তি আছে, যার ফলে এটা যদি আমি ছেড়ে দিই তাহলে কাজ করতে সক্ষম। অর্থাৎ তোমরা দেখলে যে এই বস্তুটা যখন অভিকর্ষ বলের বিরুদ্ধে নিয়ে গেলাম তখন এই বস্তুটা কিছু সঞ্চিত শক্তি হলো, আর সেটির নাম হচ্ছে অভিকর্ষ বিভব শক্তি। আর অভিকর্ষ বিভব শক্তির রাশিমালাটা কেমন সেটি আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এ অবস্থান থেকে এই বস্তুটাকে এই উচ্চতায় বি অবস্থানে নিয়ে গেলাম, যার ফলে এর শক্তি, এর মধ্যে কিছু শক্তি সঞ্চিত হলো, আর সেই শক্তির ফলে কাজ করতে সামর্থ্য লাভ করলো, আর কাজের পরিমাণটা হচ্ছে ডাব্লিউ। তো ডাব্লিউ ইকুয়াল আমরা জানি এফ এস। এস হচ্ছে সরণ, তো এখানে যে সরণটা সেটা দেখো এইচ, এখান থেকে এ থেকে বি পর্যন্ত সরণ হচ্ছে এইচ, এফ এইচ। তো সেক্ষেত্রে আমরা পাবো এফ মানে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ ইকুয়াল এম এ। যেহেতু এটি অভিকর্ষ বিভব শক্তি বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে, সেহেতু এখানে যে ত্বরণটা হবে সেই ত্বরণটি হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো এম জি এইচ। শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে অভিকর্ষ বিভব শক্তির গাণিতিক রাশিমালা। এটিকে আমরা পটেনশিয়াল এনার্জি বা ইপি দ্বারা প্রকাশ করতে পারি। তো শিক্ষার্থীরা, এখন আমরা ছোট্ট করে একটি উদাহরণের সাহায্যে এটি আমরা হিসেব করা শিখব। একটু লক্ষ্য করো, দেখো এইচ উচ্চতায়, এইচ ইকুয়াল আমরা ধরে নিলাম 50 মিটার। এই 50 মিটার উচ্চতায় আমরা 1 কেজি ভরের একটি বস্তুকে উপরে উঠালাম, তাহলে কি পরিমাণ শক্তি ওই বস্তু সঞ্চিত হবে? সেক্ষেত্রে আমরা সরাসরি এখানে লিখতে পারি এই এম এর মান 1, আর এইচ হচ্ছে 50 মিটার, আর হচ্ছে জি এর মান আমরা জানি জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8। তো সেক্ষেত্রে কত শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা এখানে দেখি একটু গুণ করি তাহলে কত হচ্ছে, $490। তাহলে আমাদের হলো কত,
490 জুল। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিন্তু এখানে যেটা করলাম সেটি হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে আলোচনা করলাম। প্রথমে গতিশক্তি, তারপরে হচ্ছে আমাদের স্প্রিং এর যে বিভব শক্তি ছিল সেটি নিয়ে আলোচনা করলাম, তারপর হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি নিয়ে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি এরপর থেকে শুরু করব, অর্থাৎ শক্তি নিত্যতা সূত্র এবং অভিকর্ষজ বিভব শক্তি, গতিশক্তির মধ্যে সম্পর্ক ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা হবে। তার আগে ক্লাস শেষ করার আগে সর্বশেষ কথা বলতে চাই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এখন কোভিড-19 উচ্চ সংক্রমণ ঝুঁকিতে আছে। আর বিশেষভাবে বাংলাদেশের যে কয়টি জেলা এই সংক্রমণ ঝুঁকিতে আছে তার মধ্যে আমাদের প্রিয় জেলা সাতক্ষীরাও অন্তর্ভুক্ত। এজন্য তোমরা ঘরেই থাকবে এবং ঘরে বসে অনলাইন শ্রেণী পাঠদানের মাধ্যমে তোমাদের পড়ালেখা চালিয়ে নেবে এবং নিজেকে সুরক্ষিত রাখবে, পরিবার পরিজনকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।